সবাই মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির, মৌলিক বিষয় ধারণে জোর জামায়াতের। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যের প্রস্তাবনা ইতিবাচক বলছেন বিশেষজ্ঞ। সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রার্থীর বয়সসীমা কমাতে জাতীয় ঐক্যের তাগিদ। টার্নওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা ঘানি টানতে হবে ভোক্তাকেই। চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞের। ঘন কুয়াশায় ফগলাইট ছাড়াই বেপরোয়া স্পিড বোট চলার। মুন্সিগঞ্জে 7 দিনে দুর্ঘটনায় আতঙ্ক। নারায়ণগঞ্জে নদী পারাপারে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। পরে আইন উপদেষ্টা জানান, ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় জামাত। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। অভ্যুত্থানের 5 মাস পর গত বছর ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় ছাত্র জনতা। 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের দিন ঠিক করে তারা। পরে সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করার কথা জানানো হলে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার। ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে দেখা দেয় ভিন্ন ভিন্ন মত। ঘোষণাপত্র নিয়ে বিরোধ দূর করতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। বিএনপির 1 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ছিলেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা একতাবদ্ধভাবে আছি। সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবার ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি না হলে মতভেদ তৈরি হতে পারে। ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। 2 ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে আসেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র নিয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, সব মৌলিক বিষয়ের সন্নিবেশ চান তারা। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি বিশাল ইসলামী শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী
অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যাতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই আহ্বান তাদের। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে সবাই একমত হয়েছে। যত দ্রুত সম্ভব তা প্রকাশের উদ্যোগ নেবে সরকার। সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যের ব্যাপারে জোর দিয়ে বলেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এসব বিষয় শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞের। এদিকে সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের, যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে ৬টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুধবার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে ২৫ থেকে ২১, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা ১০০ আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। যদি ম্যানেজ করতে পারে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে ২১ বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই, এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার।
সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি আবার টানতে হবে ভোক্তাকে। এনবিআর এর সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জীবনযাত্রার মানের সাথে এখন যদি ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে, দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি, এই কারণে ব্যবসা এখন গোছাই নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল, বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটলো সরকার। আমরা অর্থনীতি গ্রো করতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে পঞ্চায়েত হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন, ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শীতে বিপর্যস্ত জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজীর হাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং পাটুরিয়া ঘাটে রয়েছেন ইউসুফ আলী। সরাসরি শুরুতেই যাচ্ছে নূর মোহাম্মদের কাছে। নূর, কিশোরগঞ্জে বিভিন্ন এলাকায় বাড়ছে শীতজনিত নানা রোগীর সংখ্যায়। প্রতিদিন বিভিন্ন হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে কষ্ট পাচ্ছেন। শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে এখানে এই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এখন আছি যে কিশোরগঞ্জ জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটির শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে যেন উপচে পড়া রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে আজকে গত 24 ঘন্টায় 42 জন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। একই অবস্থা শিশু ওয়ার্ডগুলোতে প্রতিটি শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। আর এই গত 15 দিন ধরেই চলছে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে যে রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে। এই জেলা সদরের এই হাসপাতালের মতোই এই শহরের যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলো এবং বেসরকারি হাসপাতালগুলিতেও এসব রোগীর সংখ্যা
বৃদ্ধি পেয়েছে যে কিশোরগঞ্জের যে বিভিন্ন হাসপাতালে এই রোগীরা ডাক্তারের কাছে যাচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা শ্বাসকষ্ট, পেটের পীড়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে ভিড় করছেন, হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডগুলিতেও আউটডোরগুলিতেও একই অবস্থা। তো কিশোরগঞ্জের যে সিভিল সার্জন জানিয়েছেন যে এই বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 115 জন রোগী ভর্তি হয়েছেন। তো কিশোরগঞ্জে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি মানিকগঞ্জের, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ নূর মোহাম্মদ। শীতের যে তীব্রতা এবং হিম বাতাস তা কিন্তু আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে আমরা রয়েছি পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাট এলাকাতে। এখানে যারা এসেছে তারা কিন্তু হিম বাতাসে কাবু হয়ে যাচ্ছে। দীর্ঘ হচ্ছে এখানে যানবাহনের সারিতে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোড কিন্তু রাত ঠিক 4:30 থেকে ফেরি চলাচল ঘন কুয়াশার কাছে বন্ধ হয়ে গিয়েছে। ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কিন্তু সেটা বন্ধ রয়েছে। এটা মাঝনদীতে এখনো আটকে রয়েছে। ছোট বড় কমপক্ষে 70টির মতো যানবাহন নিয়ে 4টি ফেরি, এবং কি এই মুহূর্তে যে লম্বা সারিতে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতেও কিন্তু যাত্রী রয়েছে, এবং যাত্রীরা কিন্তু হিম বাতাস এবং শীতের কাছে তারা কিন্তু বের হতে পারছে না। অতি প্রয়োজন ছাড়া যারা পয় নিষ্কাশন সহ অন্যান্য যে প্রয়োজনের তারা কিন্তু বের হচ্ছে। এবং মানুষ কিন্তু যে জায়গাটিতে হিম বাতাসের সংখ্যা কম, একটু আড়াল, সেই জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেই জায়গাগুলোতে ভিড় করছে। আমরা দেখছি যে চা থেকে শুরু করে যে গরম যে পানীয় সেগুলো কিন্তু তারা অনেকেই পান করছে দোকান থেকে। এবং একটা দীর্ঘ সময় যে তারা এই হিম বাতাসে কিন্তু যে জেলার যে হসপিটালগুলো বা স্বাস্থ্য বিভাগও কিন্তু বলছে যে এই তীব্র শীতের কারণে তাদেরকে কিন্তু রোগীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আপনাদেরকে যদি বলি এই মুহূর্তে যে ঘাট এলাকাতে যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু কষ্ট করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য শীতের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। তার আগে যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। 26 এপ্রিল থেকে 11 জুলাই এই 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। অথচ এই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী। বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকেই ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনাও বাতিল করছেন। এই অবস্থায় দ্রুত কুয়েত ঢাকা রুটে বিমানের ফ্লাইট রিশিডিউল করার দাবি প্রবাসীদের। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের। ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চায়, কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না। বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন। কুয়েত এয়ারলাইন্স প্রতিদিন 2টা করে ফ্লাইট ছিল, তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিয়েছে। পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা। বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব, কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সের টিকিট কাটতে হলো। আমি বাংলাদেশ বিমান চাইছি, আমার কাছে 200 টাকার উপরে রেট আসছে। ফ্লাইট নিছি 122 টাকা দিয়া,
বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে টিকে থাকার লড়াইয়ে নামবে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে দু দলের অবস্থায় যাচ্ছে তাই। মাঠের বাইরের মতো মাঠের পারফরমেন্সেও জন্ম দিয়েছে একের পর এক সমালোচনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাই ভাগ্য বদলের লক্ষ্যে দুই দলের ম্যাচ শুরু দুপুর 2টায়। পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। টুর্নামেন্টের নাম বিপিএল বলেই হয়তো এমন হাস্যকর যুক্তি শোনার সুযোগ জোটে। পৃথিবীর আর অন্য কোনো লিগে টাকা ছাড়া খেলতে হয় কিনা সেটাও খোঁজ নেয়ার দাবি রাখে। বিসিবির নতুন সভাপতির কল্যাণে এমনই অপেশাদার ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়ার সুযোগ পেয়েছে বিপিএলে। নাম লেখানোর পর থেকেই ছিল বিতর্ক, ক্রিকেটারদের পারিশ্রমিক ঝুলিয়ে বিপিএলে কলঙ্ক ফেলার 16 কলা পূর্ণ দুর্বার রাজশাহীর। ফ্র্যাঞ্চাইজি মালিক কেবল পেমেন্ট ইস্যুতে নয়, বিতর্কের জন্ম দিচ্ছেন অখ্যাত ক্রিকেটারদের দলে ভিড়িয়ে। 5 বছরে কোনো স্বীকৃত টি-20 না খেলা ম্যাগুয়েল কামিন্স তাদের নতুন রিক্রুট। কেন এসব উদ্ভট সাইনিং, সেসবেরও ব্যাখ্যা নেই। আপনি যে প্লেয়ারটির কথা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছি, হ্যাঁ আমরা একটু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে এসেছি, কিন্তু তাকে আমরা মাঠে নামাতে পারছি না বিকজ তার একটা এনওসির একটা ইস্যু ছিল, তিনি তখন এনওসিটা পাননি। তো গতকালকে আমরা এনওসি পেয়েছি এবং আই বিলিভ যে আমরা ইনশাল্লাহ আজকে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আমরা কালকে তাকে মাঠে দেখব। রাজশাহীর মতো অনেকটা একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। আরিফুল হকের দল 6 ম্যাচের 4টাতেই হেরেছে। প্লে অফের সমীকরণে টিকে থাকতে তাই জয়ের ধারায় ফিরতে হবে সিলেটিদের। তবে দলের যে পারফরমেন্স তাতে ভালো ক্রিকেটের প্রত্যাশা করাটাই কঠিন। পল স্টার্লিং, জর্জ মানজেরা পারফর্ম করতে ব্যর্থ, ভালো করছেন না লোকাল বোলাররাও। সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, মাঠে আসছে, খেলা দেখছে, তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার, তো কখনো দিতে পেরেছি কখনো পারিনি। তো এখন চিটাগাংয়ে নতুন করে আবার শুরু, এখানে 3টা ম্যাচ খেলবো, আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া। চোটের কারণে ছিটকে গেছেন রাকিম কর্নওয়াল, তবে রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার রিচ টপলেকে। তাতে দলের ভারসাম্য তো বাড়বেই, টুর্নামেন্টে দলটার ভবিষ্যৎও নির্ধারিত হবে। তবে সিলেটের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের বোলিং লাইন আপ। রুয়েল, আরিফুল, তানজিম সাকিবরা প্রায় প্রতি ম্যাচেই থাকছেন রান খরচে। টপলেকে অন্তর্ভুক্ত করার পর এই দুর্দশা কাটবে কিনা সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সবাই মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির, মৌলিক বিষয়ে ধারণে জোর জামাতের। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যের প্রস্তাবনা ইতিবাচক, বলছেন বিশেষজ্ঞ। সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রার্থীর বয়সসীমা কমাতে জাতীয় ঐক্যের তাগিদ। এবং টার্নওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা ঘানি টানতে হবে ভোক্তাকে। চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।